এর ক নাম্বার আছে প্রমাণ করো যে যেকোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। প্রমাণ করো যে যেকোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এটা আমরা প্রমাণ করব। তো প্রমাণ ধরে নিই যেকোনো একটি বিজোড় পূর্ণ সংখ্যার একটি বিজোড় পূর্ণ সংখ্যা ইকুয়াল 2n প্লাস 1। আমরা 2n প্লাস 1 আকারে লিখলাম, যেখানে n ইকুয়াল 0 1 2 3 অর্থাৎ ইত্যাদি। এগুলো কি পূর্ণ সংখ্যা, n হচ্ছে পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা কেন বিজোড় সংখ্যা আমরা একটু দেখে নিই। 2n প্লাস 1 এটা অঙ্কের মধ্যে নয়, এটা আমরা এমনি বোঝানোর জন্য করছি। 2n প্লাস 1 এখানে যদি n সমান সমান 0 বসিয়ে দেই, তাহলে এই রাশিটাতে 0 বসিয়ে দিলে কত হচ্ছে 2 ইনটু 0 প্লাস 1 ইকুয়াল কত হচ্ছে, এটা 0, তাহলে কত হলো 1। আবার যদি এখানে বসাই 2n সমান সমান যদি 1 বসাই, তাহলে কত হচ্ছে 2 ইনটু 1 প্লাস 1 ইকুয়াল 2 কে 2 রাখে 3। অর্থাৎ 0 বসালে আমরা পাচ্ছি কি 1 প্রথম বিজোড় সংখ্যা। যদি আমরা 0 এর পরবর্তী অর্থাৎ 1 বসাই, তাহলে আমরা পাচ্ছি কত 3, অর্থাৎ তার পরবর্তী বিজোড় সংখ্যা। এভাবে আমরা যখন 3 বসাবো তখন কত 3 দুগুণ 6 আর 1 সরি আমরা 3 দুগুণ 4 আর 1 7 পাবো। 2 বসালে কত হবে 2 দুগুণ 4 আর 1 5 পাবো। অর্থাৎ 1 3 5 সর্বদাই এটা বিজোড় সংখ্যা দিবে। অর্থাৎ 2n প্লাস 1 সর্বদাই হচ্ছে বিজোড় সংখ্যা দিবে। তাহলে এখন আমরা এখানে কি করব, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, এই যে বিজোড় পূর্ণ সংখ্যাটা ধরে নিলাম, এখন এর বর্গ করব। এখন 2n প্লাস 1 এর বর্গ ইকুয়াল কত 2n প্লাস 1 হোল স্কয়ার। তাহলে আমাকে এখন দেখাতে হবে এই যে বর্গ, এই পূর্ণ সংখ্যার বর্গটা একটি বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে আমরা সূত্র ভেঙে দিই। a প্লাস b হোল স্কয়ার সূত্র ইকুয়াল কত হয় a স্কয়ার প্লাস 2ab 2 ইনটু 2n প্লাস 1 তো 1ই, আবার 1 এর উপর স্কয়ার। তাহলে এটা লেখা যাবে 4n স্কয়ার প্লাস 4n প্লাস হচ্ছে 1। আচ্ছা, আমরা এই 4n স্কয়ার প্লাস 4n প্লাস 1 এখান থেকে এই যে 4n আমরা কমন নিতে পারবো। তাহলে আমরা 4 নিই, 4n কমন নিলে এই দুটার মধ্যে যদি 4n কমন নিই, তাহলে কি হয় 4n প্লাস এখানে 1 n থাকে আর এখানে থাকে 1, তাহলে এখানে লিখবো n প্লাস 1 আর প্লাস হচ্ছে 1। এখানে 4n ইনটু n প্লাস 1 n এর মান যাই বসাই না কেন, এটা সর্বদাই একটা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা। কেননা 4 একটি জোড় সংখ্যা, তো 4 গুণ থাকার কারণে একটা জোড় সংখ্যাকে জোড় বিজোড় যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি না কেন সেটা জোড় সংখ্যায় পরিণত হবে। তাহলে 4 যেহেতু একটি জোড় সংখ্যা এবং এর সাথে এতটুকু অংশ যুক্ত আছে, গুণ আকারে আছে, তো এই সংখ্যাটা জোড় হোক বিজোড় হোক যেটাই হোক না কেন 4 এর সাথে গুণ আকারে থাকার কারণে এটা সর্বদাই হচ্ছে একটি জোড় সংখ্যা। এখানে এই 4n ইনটু n প্লাস 1 সর্বদাই জোড় সংখ্যা, এবং
এটা যদি জোড় সংখ্যা হয় এতটুকু, তাহলে এর সাথে 1 যুক্ত থাকলে কি, জোড়ের সাথে 1 যুক্ত হলে সেটা হবে বিজোড় সংখ্যা। এবং তাহলে 4n × n + 1 + 1 সংখ্যাটি হলো, সংখ্যাটি সর্বদাই বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি অতএব একটি বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, তাই আমরা লিখব প্রমাণিত। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা করব 11 খ নাম্বার। প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। প্রশ্নটি হলো 11 খ নাম্বার হচ্ছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল হচ্ছে কত দ্বারা বিভাজ্য? 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য, এটা আমরা প্রমাণ করব। দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে প্রমাণে আমরা লিখি, আমরা ক্রমিক জোড় সংখ্যা দুটি ধরি দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে একটি হচ্ছে 2n এবং আরেকটি হলো 2n + 2। এখানে n এর মান যেখানে n সমান কত? 1। আমরা 0 ধরলে পরে কত হয়? এখানে 2 পাবো। প্রথমে 0 ধরেই শুরু করতে পারি আমরা। 0 1 2 3 ইত্যাদি। তাহলে এই দুটা আমাকে প্রমাণ করতে হবে কি, এই দুটা ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে এই দুটাকে আমরা গুণ করি। এখন 2n × 2n + 2 এই দুটার গুণফল কত হবে? 2n দিয়ে এটাকে গুণ করলে কত হয়? 4n² 2 × 4n²। আর এই 2n দিয়ে পরেরটাকে গুণ করলে কত হচ্ছে? 2 × 4n। এখান থেকে আমরা কমন নিব, 4n কমন নিয়ে নিই। তাহলে হচ্ছে কত? n + 1। তাহলে আমাকে প্রমাণ করতে হচ্ছে কি, 8 দ্বারা বিভাজ্য। এখানে আমরা একটু দেখে নিই যে কি রকম এই সংখ্যাটা। এখানে n = 0 হলে, n সমান 0 হলে তো প্রথম তো এটা 0 হয়ে যাবে। 0 কে 8 দ্বারা আমরা ভাগ করতে পারি। হ্যাঁ, এটাও লেখা যায়। তাহলে কত হয়? হচ্ছে আমরা লিখব 4n × n + 1। যদি এখানে 0 মান বসিয়ে দিই তাহলে হচ্ছে কত? 4 × 0 + 1 = কত? 0, যা 8 দ্বারা বিভাজ্য। 0 কে তো আমরা ভাগ করতে পারি 8 দ্বারা, 0 আসবে, যা 8 দ্বারা বিভাজ্য। আবার n সমান 1 হলে 4n × n + 1 = কত হয়?
4 into 1 1 plus 1, তাহলে এখানে পাবো 2 আর এখানে গুণ করলে পরে 4 দুগুণ 8, যা 8 দ্বারা বিভাজ্য। আবার n সমান সমান 2 হলে কথা হচ্ছে 4n into n plus 1 equal 4 into 2 into 2 plus 1, তাহলে কত হয়? এখানে 3 আর এখানে 4 দুগুণ 8, 3 আসছে 24, যা 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি n এর যে কোনো মানের জন্যই হচ্ছে এই 4n into n plus 1 8 দ্বারা বিভাজ্য। আমরা এখানে ইত্যাদি লিখে রাখি, ইত্যাদি। তাহলে অতএব আমরা বলতে পারি দুটি, অতএব আমরা বলতে পারি 4n into n plus 1 সর্বদাই হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। অতএব আমাদের প্রশ্নটা লিখে দিতে হবে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। অতএব দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এটা প্রমাণিত। এবার আমরা করব 12 নম্বর। 12 নম্বর বলছে প্রশ্নে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রকাশ করো। ভগ্নাংশগুলো কি আছে? আমরা একটা ক নাম্বার অঙ্ক করি, হচ্ছে 1/6। এখানে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা কি করব? প্রথমে 6 দিয়ে আমরা ভাগ করব হচ্ছে এই 1 কে। তাহলে ভাগ তো যায় না, তাহলে কি নেব? আমরা পয়েন্ট দেব, একটা শূন্য নেব। তাহলে 6 কে 6, তাহলে এখানে অবশিষ্ট থাকছে কত? অবশিষ্ট থাকছে হচ্ছে 4। পয়েন্ট দেওয়া আছে, আমরা আরেকটা শূন্য পাবো। তাহলে 6 6 36, আবার আসলো কত? 4। তাহলে আবারও আমরা শূন্য পাবো, 6 আবারও 6 বার যাবে, 6 6 36, আবারও অবশিষ্ট থাকছে কত? 4। তো এইভাবে যখন একবার রিপিট হবে, বারবার এই যে রিপিটও হচ্ছে এবং বারবার অবশিষ্ট আসছে কত? 4, আবারও ভাগ দিতে হবে আমাকে 6 দিয়ে। তাহলে আমরা বুঝতে পারছি যখন রিপিট হবে একটা জিনিসের, 6 দিয়ে আমরা ভাগ করলাম, অবশিষ্ট আবারও 4 পেলাম, বারবার অবশিষ্ট 4 আসছে এবং বারবার আমাকে 6 দিয়ে ভাগ করতে হচ্ছে। 6 এর এখন এই ভাগ যতক্ষণ আমি করতে থাকবো বারবারই কিন্তু এই 6 এর রিপিট হবে। তাহলে যখন রিপিটেশন হবে তখন আমরা আর ভাগ করব না, তখন আমরা বুঝে ফেলবো যে এখানে 6 এর পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো অতএব 1/6 ইকুয়াল 0.166 আপ টু, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 0.16 এর উপর এইরকম ফুল স্টপ, বা এটাকে বলা হচ্ছে। এটাই হলো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। আচ্ছা, ক নাম্বার অঙ্কটা আছে কি একই, এখন এগুলো তোমরাই করতে পারবে সবাই। আমি দেখিয়ে দিই আর একটা 7/11। তো 11 দিয়ে আমরা ভাগ করে দিই, 7 কে ভাগ করলে হচ্ছে কত? আমরা দশমিক দিব, শূন্য দিয়ে একটা দশমিক দিয়ে দিই, দিলে পরে এখানে আমরা 6 11 66, 6 বার দিব 66, আমাদের অবশিষ্ট থাকছে 4। তাহলে আমরা একটা দশমিক দেওয়া আছে, আবার একটা শূন্য পাবো, তাহলে ভাগ দিলে কত হবে? 3 11 33, অবশিষ্ট থাকছে 7। তাহলে হচ্ছে দশমিক দেওয়া আছে, আবার শূন্য পাবো, তাহলে 6 11 66। এবারে অবশিষ্ট হলো তাহলে 4, দশমিক দেওয়া আছে, শূন্য পাবো, তাহলে আবারও 3 দিয়ে ভাগ দেবো, 3 11
33। এবার অবশিষ্ট হচ্ছে 7। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিপিটেশন কিন্তু পেয়ে গেছে 6 3 6 3। এই যে 3 দিয়ে যখন ভাগ করছিলাম তার পূর্বে 6 দিয়ে ভাগ করার সময় অবশিষ্ট কত আসছিল আমাদের 40 আসছিল, অবশিষ্ট 4 আসছিল অবশিষ্ট। তাহলে তাকে আবার আমরা কত তারপরে আমরা 3 দিয়ে ভাগ করছি, আবার যখন 6 দিয়ে ভাগ করছি তখন অবশিষ্ট কত আসে, এই যে 6 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট আসছে 4। তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নির্দিষ্ট ভাগফল পর পর বা সংখ্যার পরপরই এই ভাগশেষ কিন্তু অবশিষ্ট আছে। বারবার এই যে 40 অবশিষ্ট আসছে, এখানে 40 আবার 40 অবশিষ্ট আসছে এবং এখানেও রিপিট হচ্ছে, এবং এখানে 7 অবশিষ্ট আসছে আবারও কিন্তু 7 অবশিষ্ট আসছে, মানে এইরকম ভাবে চলতে থাকবে। তাহলে রিপিটটা হলো কত 6 3 6 3। এরপরে আবার কত দিয়ে ভাগ দেবো, আবার 6 দিয়ে। তাহলে বুঝতে পারা যাচ্ছে এখানে 6 আর 3 এর রিপিট হচ্ছে। তাহলে আমরা অতএব লিখবো 7/11 equal 0.6363 up to equal 0.636 দুটা রিপিট হচ্ছে, তাই আমরা এইভাবে দুটার উপর ফুল স্টপ দেব, দুটার উপর ফলো করেছি এটা। আচ্ছা, এবার আমরা একটা মিশ্র ভগ্নাংশ করি। যেমন 2 নাম্বার অঙ্কটা আমরা 12 নম্বরে করছি, 12 2 নাম্বার অঙ্ক। সেটা আছে কত 3 পূর্ণ 2/9। তাহলে এটাকে আমরা আগে পূর্ণ ভেঙে নিই। 3 9 27 আর 2 কত 29 বাই হচ্ছে 9। এটাকে আমরা করব। তাহলে এবার আমরা কি করব, 9 দিয়ে ভাগ করব 29 কে। তাহলে আমাদের কত বার 3 9 27, 3 বার যায় 27, অবশিষ্ট আসে 2, আমরা দশমিক দেব 0 নেব। তাহলে 9 2 18, অবশিষ্ট আসছে কত 2, দশমিক দেওয়া আছে 0 পাবো। তাহলে আবারও আমরা ভাগ দেব কত 9 2 18। এখন দেখতে পাচ্ছ যে বারবারই কিন্তু অবশিষ্ট এই যে 2 আসছে এবং রিপিট হচ্ছে কত 2 এর। তাহলে আমরা এটাকে লিখতে পারবো অতএব এটা কত হচ্ছে 29/9 ইকুয়াল, বা আমরা এইভাবে লিখি 3 পূর্ণ 2/9। লিখে নিই 3 পূর্ণ 2/9, এখানে লিখি 3 পূর্ণ 2/9 ইকুয়াল আমরা লিখতে পাচ্ছি কত 3.222, অর্থাৎ 2 রিপিট 222 আপ টু এরকম। তাহলে এটাকে লিখতে পারবো 3.2 এর উপর কোণপরিক। এটা आंसर। এবার আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ কোণপরিক থেকে সাধারণ ভগ্নাংশে আমরা প্রকাশ করব। 13 নম্বর অঙ্ক। তো 13 নম্বর অঙ্কে দেখি, 13 নম্বর অঙ্কের 13 ক আছে, প্রশ্ন আছে 13 ক। ভগ্নাংশটি আছে হচ্ছে 0.2 এরকম কোণপরিক। একে আমরা সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এই ভগ্নাংশটাকে প্রকাশ করার জন্য আমরা করব কি, এই শূন্য সহ পয়েন্ট সহ কোণপরিক উঠিয়ে দেব, আর তার জন্য একটা নিচে 9 বাস হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা দেখি 13 খ। 13 নম্বরের খ, এখানে আছে কত 0.35 এর উপর এরকম। তাহলে আমরা এটাকে লিখবো, আমরা এই পয়েন্ট এবং কোণপরিক গুলো তুলে দিব, দিয়ে লিখবো আমরা আসলে এই 5 এর জন্য বামে পাবো একটা 9, এই 3 এর জন্য আরেকটা 9, অর্থাৎ দুইটি কোণপরিক যুক্ত সংখ্যা হয়ে গেলে দুইটি 9 এইভাবে। এবার আমরা গ নাম্বারটা করি, প্রত্যেকটা এক একটি নিয়ম 0.13 এর উপর এরকম। তাহলে এখানে হবে কি, এখানে একটার উপর কোণপরিক নাই, অর্থাৎ একটা আছে অনাবৃত, একটা হচ্ছে আবৃত। তাহলে কি রকম, দশমিকটা তুলে দিব আমরা আগে, এরকম আমরা 130 লিখবো, অর্থাৎ 13 লিখবো। লেখার পর যার উপর দশমিকটা নাই সেটাকে আমরা বিয়োগ দেবো। কার উপর কোণপরিক চিহ্ন কার উপর নাই, 1 এর উপর নাই, তাই আমরা 1টাকে বিয়োগ দিয়ে দিলাম। আর যার উপর কোণপরিক আছে তার জন্য একটা বামে নাই, অর্থাৎ এখানে দেখলে বোঝা যাবে যে এই 3 এর উপর কোণপরিক আছে তার জন্য একটা বামে নাই, আর যার উপর কোণপরিক নাই সেটা ডান দিকে 0। এভাবে আমরা আগে এই
ডানেরটা রূপান্তর করবো, অর্থাৎ এই ডান দিকের এই 3 এর উপর কোণকোণিক আছে, কোণকোণিক 3 এর জন্য বামে লিখবো 9 আর ডান দিকে লিখবো এই 1 এর জন্য 0। তাহলে এটা আমরা ওই পাশে লিখি 9 0। তাহলে হচ্ছে কত, 13 থেকে 1 বাদ দিলে আমরা পাই 12/90। এটা আমরা 3 দিয়ে কাটি, 3 4 12 আর হচ্ছে 3 3 90, আবার 2 দিয়ে কাটি 2 আর 15। তাহলে হলো কত আমাদের ভগ্নাংশটি পেলাম 2/, এটা হচ্ছে তার সামান্য ভগ্নাংশে রূপান্তর। আচ্ছা, এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। এবার আমরা ঘ নম্বরে আরেকটা নিয়ম শিখি। ঘ নম্বর অঙ্কটা আছে হচ্ছে 3.78 এর উপর এরকম। তো আমরা এটাকে কি করব, এটাকে সহজ উপায়ে সলভ করব। এই দশমিকের বামে যেটা আছে সেটাকে আমরা রূপান্তর করব না, এটাকে রেখে দেব। রেখে দেওয়ার পর ওটা পূর্ণ আকারে থেকে যাবে, মিশ্র ভগ্নাংশ। আর এটা করব কি 7 8 মাইনাস হচ্ছে যার উপর নাই সেটা বিয়োগ, 7টাকে বিয়োগ দিয়ে দিলাম, আর এই 8 এর জন্য 9 আর 7 এর জন্য 0। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে 71/90। তাহলে আমরা এখানে পেলাম 71/90, এটাই আছে, তাই তো? তো বাকিটা তোমরা করে ফেলো। ও নাম্বার আর একটাই আছে বলে ওটাও করে দিই, নাকি করে দিই, শেষ হয়ে যাবে। আচ্ছা, ও নাম্বারটা আমরা করছি 6.2309। এটাকে আমরা সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 6 পূর্ণ অবস্থায় থেকে গেল, 2309 আমরা লিখলাম, মাইনাস যার উপর নাই সেটা বিয়োগ করব, যার উপর নাই সেটা বিয়োগ করব। তাহলে নাই কার উপর 2 এর উপর, তাই আমরা 2টাকে বিয়োগ দিয়ে দিলাম। আর এখানে এই 9টার জন্য একটা 9, 0 এর জন্য, অর্থাৎ 3 এর উপর কোণকোণিক আছে এবং 9 এর উপর কোণকোণিক আছে, মাঝখানে 0 এর উপর নাই। মানে কি, এটা দুইটা এই হচ্ছে প্রান্তিক দুটা সংখ্যার উপর আছে, মাঝখানে যদি না থাকে তাও বোঝা যাবে যে এখানে এই 0 এর উপর আছে। অর্থাৎ এরকম থাকলে 3টার উপরই বোঝা যাবে। অর্থাৎ প্রথমটা এবং শেষটার উপর থাকলে মিডলে যতটুকু সংখ্যা ডিজিট থাকে সবগুলোর উপরই বোঝা যাবে যে ওগুলোর উপর কোণকোণিক আছে। তাহলে আমরা এই 9 এর জন্য 9 লিখলাম, কোণকোণিক উঠিয়ে দিয়ে এইটার জন্য আমরা একটা 9 পাবো, এটার জন্য আমরা একটা 9 পাবো, আর যার উপর নাই সেটার জন্য আমরা একটা 0 পাবো। তাহলে 6 আর এটা বিয়োগ করলে হবে 230, এটা 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7। তাহলে আমরা লিখবো 9990। তাহলে আমরা এটাকে 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 7 21, আর কত থেকে এখানে কত থেকে 2, আর এখানে হচ্ছে 0, 3 6 18, 2 থেকে 3 9 27, আর এখানে 3 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 3 3 3 0। তাহলে আমরা পেলাম কত, 6 6 পূর্ণ 7 6 9 বাই হচ্ছে 3 3 3 0, এটাই आंसर। এভাবে আমরা লিখতে পারবো। তো ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, ধন্যবাদ। এর পরের অঙ্কগুলো আমরা পরের লেসনে দেখব।